শোনো না, বলুন। বলছি আমায় একটা কথা বলো, এদিকে আসবে তো? বলছি ও কি দুষ্টুমি করেছিল যে ওর জন্য ওকে মাথায় মারলে? প্রবলেম কি করেছিল? পটি ইস্যু করেছিল? বসো না, বসো না। পটি ইস্যু তো করছিল। পটি ইস্যু করেছে সেই আগে নাকি একটু জ্বালাতন করছিল তাই মেরে? লিজা জ্বালাতন করছিল? লিজা তো এক জায়গায় থাকে, ও আর কি জ্বালাতন করে? কি জ্বালাতন করছিল? নাকি গোল্ডি জ্বালাতন করছিল? লিজাই কি করছিল? ঘরের মধ্যে হিসু করছিল খালি? হিসু করছিল, হিসু মনে হচ্ছে 3-4 করেছিল। কানের কথা বোঝা যায় না। 3-4 বার হিসু করেছে ঘরের মধ্যে, আর তোমার রাগ হয়ে গেছে ওই জন্য? আর পটিও করেছিল। পটিও করেছে আবার? তাহলে তো রাগ হওয়াটা স্বাভাবিক। পাছায় না মেরে মাথায় কেন মারলে? তোমাকে যাওয়ার সময় বললাম না মাথায় মেরো না, মাথায় মারলে মরে যায় কুকুর। খুব জোরে মেরে দিয়েছো? হালকা একটু জোরে পড়ে গেছে। জোরে হয়ে গেছে। তারপরে মারার পরে আমাকে ডিটেলস বলো, ডক্টর জানতে চেয়েছে ওর মানে সেটা লিখবে তো যে কিভাবে মারা গেছে, ডেথ কেসটা ডক্টরকে তো। তারপরে তো তোমার আজকে আবার তোমার ওই ভয়ে আমি যে পোকা কামড় থেকে হলো না কি হলো, আমি আবার গোল্ডির 3000 টাকা দিয়ে সব ব্লাড টেস্ট সব করালাম। তারপর মারার পরে মানে এটা মেরেছো কোথায়, বাথরুমের সামনে না ঘরে? ঘরে। ঘরে। তারপরে মারার পরে এদিক সেদিক ঘুরছিল, গোল 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 ঘুরছিল। তারপরে ততক্ষণ ওর ব্রেনে ইন্টারনাল ব্লিডিং হ্যামারেজ হয়ে গেছে, ওই জন্য গোল গোল ঘুরছিল। তারপরে রাতবেলা না, তারপরে ঘুরছিল, তারপরে কি বসে পড়েছে এক জায়গায় নাকি? মনে মনে যা বসে পড়েছে, ওই এদিক ওদিক করছিল খালি। তারপরে রাতে ভাত তারপরে ওই তো ডাকলুম, দেখলুম ভাত খেলো না, বসে আছে। কাঁপছিল? হ্যাঁ কাঁপছিল, হালকা কাঁপছিল না? তারপরে আচ্ছা একটা কথা বলো তো, তুমি তো রোজ সকালবেলা ঘুম থেকে ওঠো 9টার সময়, ওই দিন 5:40 ঘুম থেকে উঠলে কিভাবে? টিভি দেখছিলে না ঘুমাচ্ছিলে? হালকা টিভি দেখছিলাম। এই যে বললে 12টার সময় ঘুমিয়ে পড়েছো, টপ মারো। তো একটু তাড়াতাড়ি ঘুমটা ভেঙে গেছিল। তারপরে উঠে তুমি হঠাৎ লিজাকে দেখলে কেন? ওই দেখলাম ওইখানে শুয়ে আছে, শুয়ে থাকবে, তারপর গেলাম। তুমি যখন আমাকে ফোন করলে লিজা আর নড়ে না, তখন তো 5:58 বাজে, 6টার আগে। তখন ঘুম থেকে উঠে গেছো, টেনশন ছিল কি হলো দেখি একটু, আর তোমার নিজেরও তো একটা খারাপ লাগছিল, মেরে দিয়েছো তাই না? টেনশনে উঠে পড়েছো, উঠে দেখলে। আচ্ছা আর একটা কথা বলো তো, যখন কাশি গিয়ে আমাকে দেখালো ওকে, তখন ওর মুখের পাশে শুধু থুতু ছিল, পরের বার কাশি গিয়ে বলছে মুখের পাশ দিয়ে ব্লাড বেরোনো দেখেছে। প্রথম যখন সকালে কাশি গেল আমাকে ভিডিওতে দেখালো, তখন তো ব্লাড ছিল না। ব্লাড ছিল? ব্লাড কি করে বেরোলো? তো মরেই গেছিল। চাপাচাপি করেছিলে? চাপাচাপি করেছিলে কাশি চলে যাওয়ার পরে? কিছু করিনি, সঙ্গে সঙ্গে হাত দিয়েছি, সঙ্গে সঙ্গে যেন ভয়, পুরো একটা ভয় মতন লেগে উঠেছে যে কি করে ফেললাম, মরেই গেল। কেউ এখনো দোকান করলো না, কোথায় আছে কে জানে। পরে তো নরমাল বিস্কুটটা দিল, তার রাত্রে একটু মেরেছো? একটু মেরেছো? চোখ ফোক বেরিয়ে গেছে, মুখ দিয়ে ব্লাড বেরিয়ে গেছে, একটুখানি মেরেছো? একটু মারা বলো। এদিকে আসো, দোকানের মুখটা ছেড়ে দাঁড়া। কি হয়েছে? মাথায় একটু জোরে মেরেছিল। হ্যাঁ জোরে মেরেছো, একটু না জোরেই মেরেছো মাথায় বাড়ি। তারপরে কি হয়েছে? তারপরে তার রাতটা দেখলাম খেলো না। তারপরে ও কাঁপাকাঁপি শুরু করে দেয়নি? ছটফট করা শুরু করে দেয়নি? ওই ফোনে আসছিল, এদিক ওদিক করছিল, কাঁপাকাঁপি করছিল,
তখন তুমি আমাকে ফোন করে বললে না কেন যে আমি মাথায় মেরেছি, এরকম হচ্ছে, আপনি ওকে বাঁচান? তোমার ফোনটা ফোন করার তো মনে ছিল মনে ছিল না? একটা বাচ্চাকে তুমি মাথায় বাড়ি মেরে রক্ত বের করে দিয়েছো মুখ দিয়ে, আমাকে ফোন করার কথা মনে করোনি তার বাবাকে বা তার মাকে? এই ফোন করে বলি, তারপরে কি করেছো? তারপরে ওই এক্ষণে শুয়েছিল, এক্ষণে শুয়েছিল, তারপরে তুমি ঘুমিয়ে পড়েছো না টিভি দেখছিলে? তুমি বাবাকে বলেছো কেন আমি 12টার সময়, 12:30 সাড়ে 12টার সময় টিভি দেখে শুয়ে পড়েছি, আমি জানি না কিছু? বলেছো বাবাকে এটা? তোমার বাবা যে আমাকে বললো যে 12টা সাড়ে 12টার সময় ওই দিনকে শুয়ে পড়েছে, তারপরে ঘুমালে তো জানেন পুরো কাদা, ও জানেই না তারপরে কি হয়েছে। বাবাকে বলেছো এটা যে 12টা সাড়ে 12টার সময় শুয়ে পড়েছো? বলেছো বাবাকে এটা? বলোনি? তো বাবাকে বলেছিলে যে আমি মাথায় বাড়ি মারার পরে এরকম হয়েছে? বলেছিলে বাবাকে? কিছু বলোনি? বাবাকে জানাওনি যে তুমি মাথায় মেরেছো? বাবাকে জানিয়েছিলে মাথায় মেরেছো? কাউকে জানাওনি? তোমার এখন কি মনে হচ্ছে আরো দুটো কুকুরকে মাথায় মেরে ফেললে ভালো হয়? মানুষের বাচ্চা, ছোট ছোট মানুষের বাচ্চা মাথায় মেরে, কত তেলও নরম হয়, মাথায় একটা বাড়ি দিলে মরে যাবে। তুমি তো ক্রিমিনাল, ক্রিমিনাল বোঝো? তুমি খুনি, তুমি কুকুর নয়, তুমি মানুষও মেরে দিতে পারো। তোমাকে যাওয়ার আগে বলেছিলাম যে কুকুরদের মাথায় মারবে না, বলেছিলাম তো। তারপরেও তুমি মাথার মধ্যে মেরে ফেললে কেন? আর গোল্ডিকে কি করেছো? গোল্ডি ভয় পাচ্ছে? খুব মেরেছো? গোল্ডিকে খুব মেরেছো? উত্তরটা চাই একদম স্পষ্ট। গোল্ডিকে খুব মেরেছো? গায়ে মেরেছো? এমন মার মেরেছো যে গোল্ডি ল্যাজ নামিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের কাছে আসছে না আসার পরে? তোমার মধ্যে কি মনুষ্যত্ব বলে কিছু আছে? তুমি মানুষ? তুমি কি নিজেকে মানুষ বলে ভাবো না? তুমি একটা জানোয়ার। তুমি ওইটুকুনি কুটকুটে একটা কুকুর ছানাকে মেরে ফেললে মাথায় বাড়ি মেরে। দেখেছো ওর বডিটা, ডেড বডিটা দেখেছো? রক্তে ভেজা মুখ, শক্ত হয়ে গেছে সকালবেলায়, দেখেছো? কষ্ট হয়েছে তোমার? একটু কষ্ট হয়েছে নাকি মনে হচ্ছে কালকে থেকে আর পেচ্ছাপ পায়খানা করবে না, আর ঘরের মধ্যে গন্ধও হবে না, মেরে দিয়েছি আপদ গেছে? ওটা ভাবিনি, তো সেই গায়ে হয়েছে, তোমার ভয় লেগে উঠেছে বুকের মধ্যে। বুকের মধ্যে ভয়টা মারার সময় আসেনি? যখন ওকে মার্ডার করছিলে তখন মনে হয়নি যে আমি মার্ডার করছি? না বাবা আসুক, তারপরে কথা হবে। ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু SOS ওয়াচডগ। আজকের স্টোরির, আজকের ভিডিওর শুরুতেই একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের দিয়ে দিই যে আমাদের যে ওয়াচডগ অ্যাভেঞ্জার্স ছিল, সেই ওয়াচডগ অ্যাভেঞ্জার্সের নাম খানিকটা চেঞ্জ হয়ে এখন SOS ওয়াচডগ। SOS কথার অর্থ সেভ আওয়ার সোলস। এই সেভ আওয়ার সোলস SOS বার্তা কিন্তু পাঠানো হয় যখন কোথাও কেউ খুব বিপদে পড়ে, বিশেষত যখন সমুদ্রের মধ্যে জাহাজ বিপদে পড়ে বা অন্যান্য ক্ষেত্রে, নানান ক্ষেত্রে যখন মানুষ বিপদে পড়ে তখন রেডিও বার্তা পাঠানো হয় বা স্যাটেলাইট বার্তা পাঠানো হয় SOS, যার পুরো কথার অর্থ হচ্ছে সেভ আওয়ার সোলস। তো আমরা যখন এই অবলা বাচ্চাগুলোর জন্য কাজ করছি, তাদের উদ্ধার করার কাজ করছি, তাদের বাঁচানোর কাজ করছি, তাই জন্য এই চ্যানেলের সঙ্গে আমাদের মনে হয়েছে যে SOS কথাটা খুব প্রযোজ্য। তাই জন্য আমরা অ্যাভেঞ্জার্স কথাটা বাদ দিয়ে SOS কথার সঙ্গে ওয়াচডগটা রেখেছি, SOS ওয়াচডগ। এখন আপনাদের প্রিয় চ্যানেলের নাম হচ্ছে SOS ওয়াচডগ। এইবারে আজকের ঘটনার কথায় আসি। আজকের ঘটনার যে থাম্বনেল, সেটা দেখেই কিন্তু আপনারা অনেকেই যারা ওয়াকিবহাল, যথেষ্ট ওয়াকিবহাল, তারা কিন্তু জানেন বা জেনে গিয়েছেন আজকের ভিডিওটা ঠিক কি ঘটনা নিয়ে। দেখুন, নেতাজিনগর থানার আন্ডারে একটি অঞ্চলে একটা খুব হিনিয়াস ক্রাইম ঘটে গিয়েছে এবং সেই ক্রাইমটি কিন্তু ঘটানো হয়েছে বা ঘটিয়েছে যে সে কিন্তু প্রাপ্তবয়স্ক নয় আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী বা IPC অনুযায়ী। তাই জন্য এই ঘটনাটা কিন্তু যথেষ্ট সংবেদনশীল। আর এই কারণেই আমি কিন্তু সব কথা, এই যে ঘটনার যে ওয়ার্ডসগুলো ইউজ করলে আপনাদের
আমার পক্ষে বোঝানোটা সুবিধে হতো বা অনেক ইজিলি আমি বোঝাতে পারতাম, সেই ওয়ার্ডস হয়তো আমি খানিকটা অ্যাভয়েড করতে হবে ডিউ টু ইউটিউব গাইডলাইন্স অলসো। তো যতটা পারবো আমি আপনাদের চেষ্টা করব সেই ওয়ার্ডসগুলো বাদ দিয়ে আপনাদের ঘটনাটা বোঝাতে। আর যারা জানেন তারা তো জানেনি। এই নেতাজি নগর থানার আন্ডারে একটি অঞ্চলে এক ভদ্রলোক তার দুটি বাচ্চা, একটা পাগ এবং একটি ল্যাব্রাডর রিট্রিভার, তাদেরকে আরেকজন ব্যক্তির দায়িত্বে রেখে তারা বেড়াতে গিয়েছিলেন অরুণাচল প্রদেশ। তো সেখানে তিনি খবর পান যে তার একটি বাচ্চা, সেই পাগ বাচ্চাটি খুব সম্ভবত আর বেঁচে নেই। আর এই কারণেই তিনি যখন থেকে জানতে পেরেছেন তিনি কিন্তু প্রচণ্ড মানসিক ট্রমার মধ্যে ছিলেন, মানসিক কষ্টের মধ্যে দিয়ে গেছেন এবং কোনোভাবে সেই ট্যুরটি শেষ করে উনি কলকাতায় ফিরেছেন। এবং তারপর থেকে যা যা কিছু ঘটেছে সেই সব কিছুই আমি তুলে ধরেছি এই ভিডিওতে। আপনারা ভিডিওটা দেখুন। অলরেডি আপনারা যে ক্লিপিংসগুলো দেখেছেন সেই ক্লিপিংসগুলো কিন্তু সেই ভদ্রলোকেরই ফিরে এসে রেকর্ড করা ক্লিপিংস। তিনি শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়াতে, আপনারা সবাই সেগুলো দেখেছেন। আর আমাদের এই SOS ওয়াচডগের পর্দাতেও আপনারা সেগুলো দেখলেন। আমরা কথা বলবো সেই ভদ্রলোকের সঙ্গে এবং তারপর আমরা কী কী স্টেপস নিলাম সেগুলোও কিন্তু আপনারা দেখতে পাবেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি, আমার পেছনে দেখতে পাচ্ছেন নেতাজি নগর থানা। আর নেতাজি নগর থানায় কেন এসেছি সেটা হয়তো আপনারা সবাই জানেন। এই থানার অঞ্চলেই, এই থানার আন্ডারেই অঞ্চলে একটি হিনিয়াস ক্রাইম ঘটে গিয়েছে, যার ভিডিও কিন্তু যথেষ্ট রকম ভাইরাল হয়ে গিয়েছে ইতিমধ্যেই। একটি পাগ বাচ্চাকে তার মাথায় বাড়ি মেরে ফেলা হয়েছে এবং তার সঙ্গেই থাকে আরও একটি ল্যাব বাচ্চা, সেই ল্যাবটিকে কিন্তু, এবং যার বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে সেই অভিযুক্ত ছেলেটি কিন্তু এখনো পর্যন্ত অ্যাডাল্ট হয়নি। সে কিন্তু 18 বছরের নিচেই তার বয়স। তো এই অবস্থায় কিন্তু সে নিজে অন ক্যামেরা স্বীকারও করেছে। আপনারা সবাই সেই ভাইরাল ভিডিওতে দেখেছেন যে ও এই ক্রাইমটা করেছে। যিনি এই ছেলেটির থেকে ওই স্বীকারোক্তি নিয়েছেন তিনিও এখন আমাদের সঙ্গে আছেন। আমরা এসছি এই কেসে, এই ঘটনায় FIR লজ করবার জন্য। আমাদের সঙ্গে অনেকেই আছেন, আমরা সবার সঙ্গে একে একে কথা বলবো। এই মুহূর্তে একটু দেরি হচ্ছে কারণ যিনি এই কমপ্লেন নেবেন তিনি এই মুহূর্তে থানাতে নেই, একটু রাউন্ডে গিয়েছেন। তো আমরা ওয়েট করছি আমাদের কমপ্লেন লজ করার জন্য। আসুন আমরা কথা বলে নিই ততক্ষণ যিনি এই ছেলেটির থেকে সেই স্বীকারোক্তি অন ক্যামেরা নিয়েছেন এবং যে সেই ভিডিওটি ভাইরাল হয়ে গিয়েছে তার সেই ব্যক্তির সঙ্গে। আসুন আমরা কথা বলে নিই। আমরা এখন পেয়ে গিয়েছি আমাদের সঙ্গে সুমিত বাবুকে, সুমিত ভট্টাচার্য, যার কথা আমি আপনাদের এতক্ষণ বললাম, যিনি এই অভিযুক্ত যে ছেলেটি তার মুখ থেকে কিন্তু অন ক্যামেরা স্বীকারোক্তি আদায় করেছেন এবং খুব বুদ্ধিমত্তার সাথে কিন্তু সেই কাজটি উনি করেছেন। ওনার কাছ থেকে ওনার বক্তব্যটা এখন আমরা শুনে নিই, চলুন। আচ্ছা, আপনি পুরো ঘটনাটা, এই যে ভাইরাল হলো ভিডিওটা, আপনি জানতে পারলেন পুরো ঘটনাটা কি হলো শুরু থেকে একটু আমাদের দর্শকদের জন্য যদি একটু বলে দেন। অ্যাকচুয়ালি সনাতন নস্কর উনি আমাকে ফোন করেন যে আপনি তো মোবাইল রিপেয়ারিংয়ের কাজ করেন, তো আপনার কাছে আমার ছেলেকে যদি কাজ শেখান। তো আমি ওনাকে স্পষ্ট জানাই যে আমি পয়সার বিনিময়ে কাজ শেখাই না, আমি আপনার ছেলে যদি আমার দোকানে যখন কাজ করি এসে বসিয়ে রাখবেন তো এমনিই শিখে যাবে। তো উনি ওকে পাঠানো শুরু করে বিগত 1 মাস, এখন আরও বেশি হয়ে গেছে, 1 মাস ধরে প্রায় আসা যাওয়া করতো এবং নিজের ছেলের মতন দেখতাম ওকে। বাড়িতে নিয়ে আসতাম, খাওয়াতাম, দোকানে বসতো, আমার সঙ্গে কাজ দেখতো, একটা বেশ ফ্যামিলি রিলেশন হয়ে গেছিলো। তো সে জায়গায় দাঁড়িয়ে আমি যখন ঘুরতে যাব তখন আমি চিন্তা করি যে ক্রেসে রাখলে তো পুকুরের গায়ে পোকা টোকা সমেত ফেরত পাই, কুকুরের অনেক প্রবলেম নিয়ে ফেরত আসে, তার থেকে অনেক বেটার আমার নিজের বাড়িতে থাকবে। তা আমি তখন সনাতন নস্করকে রিকোয়েস্ট করি যে আমি 12 দিনের জন্যে ঘুরতে যাচ্ছি, আপনি আমার বাড়িতে একটু এসে আপনার ফ্যামিলি নিয়ে থাকুন এবং আমার কুকুরগুলোকে একটু দেখাশোনা করবেন, আর বাকি যে কোনো সমস্যা, যে কোনো প্রবলেম আমাকে জানাবেন, আমি সলভ করে দেবো। বেশ। তো যথারীতি উনি সেটা অ্যাকসেপ্ট করেন এবং 23 তারিখে আমি বেরিয়ে যাই এবং সনাতন নস্কর ওনার পুত্রকে নিয়ে আসেন আমার বাড়িতে এবং এসে থাকা শুরু করেন এবং আমরা 2টো নাগাদ সম্ভবত আমরা বেরিয়ে যাই, ট্রেন ছিল আমাদের। তো তারপরে যথারীতি রেগুলার ওয়াইজ উনি আমাকে ভিডিও কলিং করে বা কখনো সখনো, আমি এমন প্রত্যন্ত পাহাড়ের উপরে ছিলাম যেখানে তাওয়ানে ছিলাম, তো সেখানে নেটওয়ার্ক আমার থাকতো না, তার ফলে কখনো সখনো ভিডিও করে ডিরেক্ট পাঠাতেন। তো হোয়াটসঅ্যাপে উনি আমাকে 28 তারিখ 3টের আগে, 3টে বাজতে 10 নাগাদ আমাকে অনেকবার কন্ট্যাক্ট করেন, আমার কাছে তার রেকর্ড রয়েছে হোয়াটসঅ্যাপে, এবং তারপরে উনি ভিডিও করেন আমার গোল্ডে লিজার করে আমাকে ইনস্ট্যান্ট পাঠান যে ওরা খুব ভালো আছে। তা আমি বেশ ভালোভাবেই ঘুরছিলাম যে ওরাও ভালো আছে, এই নিশ্চিন্তে ঘুরছিলাম। তো
তারপরে 29 তারিখ সকালবেলা আমার যারা ঘুরতে গেছিলাম তাদের মধ্যে এক বন্ধুর এক ছেলে অসুস্থ হয়। তা আমরা রাত্রিবেলা 3টের সময় বেরিয়ে হসপিটালে যাই, পাহাড়ের একটা হসপিটালে। সেখানে গাড়ির মধ্যেই বসছিলাম বাইরে, সেখানে আমাকে 5:58 এরকম বা 6টা এরকম টাইমে, আমার স্পেসিফিক টাইমটা দেখতে হবে কল লিস্টে। সেই সময় আমাকে ফোন করে শান্তনু নস্কর, সনাতন নস্করের ছেলে, আচ্ছা ফোন করে, যাকে আমি কাজ শেখানোর জন্য এনেছিলাম। ওকে তো সে আমাকে ফোন করে বলে যে ছোট কুকুরটা আর নড়ছে না। আচ্ছা আমি বললাম নড়ছে না মানে? বলছে নড়ছে না, আওয়াজ করছে না, শুয়ে পড়ে আছে। আমি সঙ্গে সঙ্গে আমার ফ্ল্যাটের নিচের তলার আমার এক বন্ধুকে ফোন করি, তাকে বলি তুই এক্ষুনি ইমিডিয়েট গিয়ে দেখ তো কী হয়েছে, কেন কী বলছে, ও নড়ছে না। তো ওপরে গিয়ে দেখে যে আমার পাকটা, মুখ থেকে ব্লাড বেরিয়ে পড়ে আছে। আমার কাছে তার ভিডিও আছে, ও যখন লাস্ট ওকে কাপড়ে মুড়িয়ে তুলবে তার আগে। তো ও বলছে যে সুমিত দা তো মরে গেছে অনেক আগে, আর বডি শক্ত হয়ে গেছে, হাত পাগুলো স্ট্রিপ করে বডি শক্ত হয়ে গেছে, মানে অনেকক্ষণ আগেই মারা গেছে। মানে ও আমাকে বলছে সুমিত দা এটা অনেক আগেই মারা গেছে। তো তারপরে আমি এবার পাহাড়ে রয়েছি, অত দূরে আমি তো ফিরে আসতে পারবো না, আমার টিকিট কাটা 3 তারিখের। তো আমি তখন ওকে বলি যে আমার বাচ্চাটা এভাবে পড়ে থাকবে ঘরের মধ্যে মরে, এটা তো আমি সহ্য করতে পারছি না, তুই ইমিডিয়েট ভাই ওকে কবর দেওয়ার ব্যবস্থা কর, কিছু কর, কারণ আমি ওখানে নেই আর আমার কিছু করার ছিল না। তো ও তখন ওকে তুলে নিয়ে গিয়ে কবর দেওয়ার ব্যবস্থা করে। ওই বেহালার আগে যে ইসেটা আছে, কবরখানাটা আছে, নিখিল বঙ্গতে কবর দেয় এবং আমাকে জানায় যে কবরটা সুন্দরভাবে দিয়েছি, ঠিকঠাকভাবে ওকে ফুল মালা দিয়ে কবর দিয়েছি, তুমি চিন্তা করো না। এবার আমি ওইখানে বসে এমন একটা বাজে কন্ডিশনে ছিলাম যে ওর মাকে যদি আমি ওখানে স্পটে জানাই যে ওই কুকুরটা মারা গেছে, ওর মানে আমরা কুকুরও বলি না বাড়িতে, আমরা বাচ্চা বলি একদম, যে ওর ছোট বাচ্চাটা, বড় বাচ্চাটা মারা গেছে, মানে গোল্ডি ছোট বয়সে। তো ওকে আমি আর ফিরিয়ে আনতে পারবো না, এটা আমার মনের ভিতর বলছিল যে এখানে ওকে খবর দেওয়া যাবে না। আর সেরকম ট্রিটমেন্টও ওর ওখানে করার মতন হসপিটাল সেভাবে আমি দেখিনি। তো আমি পুরো ট্যুরটা বুকে পাথর চাপা দিয়ে ওইভাবে কাউকে না জানিয়ে পুরো ট্যুরটা কমপ্লিট করাই ওদেরকে, এবং আমি জানি আমি 4 তারিখের আগে ফিরতে পারবো না, কোনোভাবে সম্ভব না। সুতরাং সবাইকে কাঁদিয়ে আমার লাভ নেই, আমি একা কাঁদতে ঘুরি। এবং তারপরে আমি ওই দিনকে 28 তারিখে 29 তারিখে রাত্রিবেলা আমি ডক্টরকে ফোন করি, যে ডক্টর ওদের দেখে, যে ডক্টর এরকম ব্যাপার। ও রাত্রিবেলা বলছে খাইনি, আর সকালবেলা দেখছে মুখ দিয়ে ব্লাড পড়ে চোখ টোক বেরিয়ে এসছে, জিভ বেরিয়ে গেছে, ওরকম কন্ডিশন। তো ডক্টর বলে এটা আবার সম্ভব নাকি? তো তখন আমি ডক্টরকে বলি যে এটা হিট স্ট্রোক হতে পারে, হয়তো এসি বন্ধ করে দিয়েছিল। বললো না, এভাবে হিট স্ট্রোক হয় না, 2-3 দিন খাবে না তারপরে হিট স্ট্রোক হয়। আর তাছাড়া এরকম একটা জলজন্ত কুকুর, আপনি বলছেন যে হঠাৎ করে বিকালবেলা থেকে ডেফিনেটলি বিকাল থেকে রাত্রির মধ্যেই মারা গেছে, ওই ভোরবেলা যখন বডি শক্ত তাহলে অনেক আগেই মারা গেছে। তো আমি তখন কিছু করার ছিল না আমার কাছে, কারণ বিকজ হত্যাকারীর হাতে তখন আমার আর একটা বাচ্চা গোল্ডি। আমি তখন বন্ধুকে ফোন করে বলি 7 থেকে 8 বার তুই আমার বাড়িতে যা, এবং তুই যতবার পারিস আমার ঘরে ভিজিট কর, এবং ও কুকুর ভয় পায়, ও গ্রিলের বাইরে থেকে তুই ওকে দেখ, ওয়াচ কর, কোনো রকম যদি তোর মনে হয় যে ওর মধ্যে কোনো রোগের কোনো, আমার তখন মাথায় দুটো জিনিস ঘুরছে, মানে হত্যাটা অনেক পিছনে, ব্যাকগ্রাউন্ডে হয়তো কেউ বলছে আমাকে হত্যা হয়েছে, বাট আমি মানতে পারছি না যে ওই ছেলেটা ও আমার কুকুরকে হত্যা করে দেবে, আমি মানতে পারছিলাম না। জাস্ট আমি বলছিলাম তুই গিয়ে দেখ, ওর অ্যাক্টিভিটিস যদি কিছু অ্যাবনর্মাল দেখিস তাহলে আমাকে জানা। ওকে। তো ও বারে ওই সময় আমাকে প্রচুর হেল্প করেছে, এবং প্রত্যেক দিন 5 বার 7 বার 10 বার এমনও হয়েছে রাত্রিবেলা কিছুক্ষণ থেকেছে, ও যেহেতু কুকুর ভয় পায়, কিছুক্ষণ পরে বেরিয়ে এসে সুমিতদা আমি আবার নিচে যাচ্ছি, ও ঠিক আছে তুমি চিন্তা করো না, আর তুমি 4 তারিখে ফিরে এসো, তার মধ্যে আমি দেখছি আর কোনো ক্ষতি না হয় তোমার। তো এইভাবে পুরো টোটাল টাইমটা কাটিয়ে আমি 4 তারিখে 8:30 9টা নাগাদ ঘরে ঢুকে আমার ওয়াইফকে, মেয়েকে, এদেরকে খবরটা দিই। ওরা তো দুঃখে ভেঙে পড়ে, সেন্সলেস হয়ে যায়। তারপরে আমি বলি যে এলিজা এখনো বেঁচে আছে, ওদেরকে আমি কবরখানায় নিয়ে যাই। কবরখানায় গিয়ে আমার ওয়াইফ আছড়ে পড়ে কবরের উপর, সে খুব মানে আমি তখন প্রচণ্ড শোকে ছিলাম, এখনও শোকে আছি। এবং এরপরেও আমি জানতাম কিন্তু যে ও রোগে মারা গেছে, এবং 4 তারিখে ফিরে আমি 4 তারিখেই ডক্টরকে কল করি যে স্যার আমি তো লিজাকে হারিয়েছি, গোল্ডিকে হারাতে চাই না, কোনো ভয়ানক রোগ ওদের হতে পারে, আপনি ইমিডিয়েট ওদের একটু দেখুন। স্যার বলেন আমি কতগুলো ব্লাড টেস্ট লিখে দিচ্ছি, আপনি ব্লাড টেস্টগুলো করান, যদি কোনো রোগ হয়ে থাকে তাহলে আমি ইমিডিয়েট সেটা দেখবো, আপনি ব্লাড টেস্টগুলো করান। আমি সঙ্গে সঙ্গে ব্লাড টেস্ট করাই, ব্লাড টেস্টের রিপোর্ট আমার কাছে আছে। 6 তারিখে আমার কাছে ব্লাড টেস্টের রিপোর্ট আসে। ব্লাড টেস্টের রিপোর্ট আসার পরে যখন স্যারকে পাঠাই, তখন স্যার বলছেন যে ব্লাড টেস্ট একদম নর্মাল, ওর হিমোপটোজোয়া থেকে শুরু করে বিভিন্ন রকম টেস্ট হয়, কান থেকে ব্লাড নিয়ে, বডি থেকে ব্লাড নিয়ে।
তো রিপোর্ট নর্মাল, ওর কোনো রোগ নেই। তখন আমি কিছুটা কনফার্ম হই। হঠাৎ তখন ওই দিনকে 7 তারিখে আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে গোল্ডি লিজার ছবি বের করতে গিয়ে হঠাৎ আমার হোয়াটসঅ্যাপে ওই ভিডিওটা খুঁজে পাই। আচ্ছা। যেখানে 3টের সময় 3টের 5-10 মিনিট আগে আমাকে সনাতন নস্কর, শান্তনু নস্কর যে মার্ডারটা করেছে, তার বাবা আমাকে 3টের সময় ভিডিও করে পাঠিয়েছিল যে ওরা সব ঠিক আছে। এবং আমি ভিডিও কলও করেছিল। আমি তারপরে এক জায়গায় গিয়ে একটা মন্দির না কোথায় সামনে গেছিলাম, সেখানে নেটওয়ার্ক পেয়েছিলাম, ভিডিও কলও করেছিল। আমি দেখেছিলাম ওরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে। এবং ভিডিওটাতেও দেখানো যাচ্ছে যে ওরা কিন্তু ওই টাইমের পাঠানো আমাকে হোয়াটসঅ্যাপ ভিডিওতে ওরা দিব্যি ঘুরে বেড়াচ্ছে এবং লিজা একদম ফিট অ্যান্ড ফাইন, ও লাভ দিয়ে বিছানায় ওটা চেষ্টা করছে, এরকম আছে ভিডিওতে। তখন আমার ব্যাপারটা পুরোপুরি সন্দেহ হয় যে ওর কোনো রোগ হয়নি। কয়েক ঘন্টার মধ্যে একটা কুকুর রোগে মারা যেতে পারে না, তাও মুখ নাক দিয়ে ব্লাড বেরিয়ে, চোখ বেরিয়ে। ভয়ানক সন্দেহ আপনার হয়েছে তখন? হ্যাঁ, খুনের সন্দেহ হয়েছে তখন। আমার খুনের সন্দেহটা আমার প্রথম থেকেই ছিল, কিন্তু আমি কিছুতেই নিজেকে মানাতে পারছিলাম না, বোঝাতে পারছিলাম না যে এটা খুন হতে পারে। আমি বারে বারে ভাবছিলাম হিটস্ট্রোক হতে পারে, হ্যাঁ, বা এই ধরনের, মানে আমি আশা করিনি আমার কুকুরটাকে মেরে ফেলতে পারে। তারপর আপনি চার্জ করলেন ওকে? এরপরে আমি ওকে চার্জ করিনি। এরপরে ওকে আমি বিভিন্নভাবে কুকুরের অ্যান্টি কিছু কথাবার্তা বলি, যে এরকম ঘরের মধ্যে হিসু আগু করে, লিজা আমার খুব বিরক্ত লাগে, হ্যাঁ মেরে ফেলেছো, ভালোই করেছো। বলে হ্যাঁ বাবা, পায়খানার যা গন্ধ, মাথা পুরো ঘুরে যায়। আইলাম তাহলে তুমি মাথার মধ্যে বাড়ি মেরেছো? বললো হ্যাঁ। আইলাম বাড়িটা কত জোরে মেরেছো? নাক মুখ দিয়ে ব্লাড বেরিয়ে মরে গেল। একদম ক্যাজুয়ালি হেসে হেসে বলছিলাম। এটার ভিডিও রেকর্ডিং নেই, এটার পরে আমি ভিডিও রেকর্ডিং করি যখন জানতে পারি। বলছে যে আমি মাথায় হেভি জোর একটা মেরেছি আর তারপরে মরে গেছে, নাক মুখ দিয়ে ব্লাড বেরিয়ে গেছে। তারপরে আপনারা দেখবেন ওই ভিডিওতে কনফেস করেছে যে তারপরে ও কাঁপতে কাঁপতে ঘরের মধ্যে এদিক ওদিক করতে থাকে, সেদিক সেদিক করতে করতে তারপরে এক জায়গায় বসে থাকে, এক জায়গা থেকে আরেক জায়গায়। হ্যাঁ, ও পুরো রাতটা তাড়িয়ে তাড়িয়ে ওর মৃত্যুটা দেখেছে এবং একটা কল করেনি আমাকে যে আমি মাথায় মেরে ফেলেছি, আপনি ওকে বাঁচান। ও যদি এই কলটা করতো তাহলে কিন্তু বোঝা যেত ইনোসেন্ট, ও মেরে ফেলেছে ভুল করে। ও একটা কল করেনি। তো আমি ওকে জিজ্ঞাসা করি তুমি আমাকে কল করোনি কেন, কেন তুমি আমাকে কল করোনি? তখন আমাকে বলছে যে আমি ভুলে গেছিলাম। অথচ যখন ওর তার পরের দিন সম্ভবত 30-31 তারিখ নাগাদ টিভি রিচার্জ শেষ হয়ে গেছে, ও কিন্তু আমাকে সঙ্গে সঙ্গে ফোন করে বলে যে টিভি রিচার্জটা শেষ হয়ে গেছে। সেক্ষেত্রে কিন্তু ও ভুল করেনি কলটা করতে। এবং ওর বাবার ফোন থেকে মেসেজ করে লেখে এবং বাবার ফোন থেকে ফোন করে বলে যে টিভি রিচার্জটা শেষ হয়ে গেছে। তো ঘটনা হচ্ছে তারপরে তো এই ব্যাপার আপনারা জানেন। এরপরে পাড়ার ভাইয়েরা ওকে যখন জেরা করে তখন জানতে পারে যে ওকে বলে, ও নিজের মুখে স্বীকার করেছে যে ও ল্যাবটা অর্থাৎ গোল্ডির সাথে বাজে কাজ করেছে এবং ও কনফেস করেছে এটা ও লিজার সাথে এটা করেনি, ওকে গোল্ডির সাথে করেছে। ওকে যখন বলা হয় যে চার্জ করা হয়েছে তুই ওকে এইভাবে মারলি কেন এই বাজে কাজ করে, তখন ও বলছে আমি গোল্ডির সাথে শুধু করেছি, লিজার সাথে করিনি। ওকে, এটাই। তারপরে আমরা থানায় আসি এবং ওকে নিয়ে আসি এবং থানায় কমপ্লেন জানাই। এখন আপনি কি চাইছেন? এখন আমি ওর কঠিন শাস্তি চাই, আইনতভাবে যে শাস্তি ওর প্রাপ্য সেই শাস্তি চাই। কারণ ও যদি খোলা ঘুরে বেড়ায় তাহলে কিন্তু ও যদি না শুধরায়, যদি ওকে না শুধরানো হয়, ওর যদি শাস্তি না হয়, তাহলে কিন্তু কালকে আপনার ঘরের কুকুরও কিন্তু সেফ থাকবে না। আপনিও কোনো ক্রেসে দিয়ে যেতে পারেন, আমার মতন বাড়িতে না রেখে ক্রেসে দিতে পারেন। সেই ক্রেসের লোকও কিন্তু তাকে মাথায় মেরে, বাড়ি মেরে কিংবা কোনোভাবে বা তার সঙ্গে বাজে কাজকর্ম করতে পারে। সেদিন কিন্তু আপনিও বিচার পাবেন না এবং ভবিষ্যতে পশু ছেড়ে মানুষও সে ধরতে পারে। আমি এটা ভিডিওতে আছে দেখবেন, আমি তাকে বলেছি ছোট ছোট বাচ্চার নরম নরম তেলও হয়, তাতেও বাড়ি মারতে ইচ্ছে করে তোমার। এটা আমার মনে হয়েছে যে ও পরবর্তীকালে আরও খারাপ কাজ করতে পারে। ওকে, থ্যাংক ইউ। বলো কি ঘটলো আজকে থানাতে? আমরা তো সবাই মিলে এলাম, আমরা ভেতরে গিয়েছিলাম, কি বললেন, কি হলো আজকে? আচ্ছা, যেটা হলো প্রথম কথা হচ্ছে যে ছেলেটি মূল অপরাধী হিসাবে ধরা হচ্ছে। প্রথম দিন থেকে আমি যেটা জেনেছিলাম ও হচ্ছে জুভেনাইল অ্যাক্টেই পড়বে, কারণ ওর বয়স 17 বছর। কিন্তু এক্ষেত্রে 2015 সালে ওই নির্ভয়া কেসের পর একটা অ্যামেন্ডমেন্ট হয় যাতে 16 বছর থেকে 18 বছরের মধ্যে যারা আছে তারা যদি কোনো হিনিয়াস ক্রাইম করে, অর্থাৎ যদি জঘন্যতম কোনো অপরাধ করে, সেক্ষেত্রে কিন্তু তাদেরকে অ্যাডাল্টের মতনই ট্রিট করা হবে। সাধারণত জুভেনাইলের পানিশমেন্ট পিরিয়ড হচ্ছে 3 বছর। এই অপরাধ যদি হয় তাহলে কিন্তু ওই 3 বছর সে হোমে থেকে তারপরে এসে অ্যাডাল্টের মতনও অনেক সময় হয়। মানে এটা অনেক রকম ব্যাপার আছে, যাই ডিসিশন নেবে না কেন ওটা নেবে জেবি। হ্যাঁ, মানে হচ্ছে জাস্টিস জুভেনাইল বোর্ড। যেহেতু 17 বছর, ওর নামে কমপ্লেন হয়েছিল। আজকে আমার এনজিওর তরফ থেকে একটা কমপ্লেন করা হলো। এখানে কিন্তু শুধুমাত্র এই 17 বছরের ছেলেটি অভিযুক্ত নয়, ওর বাবা সনাতন নস্কর
তিনি কিন্তু দায় এড়িয়ে যেতে পারেন না। কারণ প্রথম কথা, তার ছেলে যদি এরকম বিকৃত মানসিকতার হয়ে থাকে, তার এই মানে এই যে তার সাইকোলজিক্যাল প্রবলেম হোক বা এই যে তার স্বভাব, এটা তার বাবা জানতেন। তাহলে তার বাবা কিভাবে সেই রকম একটা ছেলেকে মানে বিশ্বাস অর্জন করিয়ে সুমিত ভট্টাচার্যর বাড়িতে প্রবেশ করিয়েছিলেন, এটা ওর বাবা কিন্তু অস্বীকার করতে পারে না। শুধু তাই নয়, সুমিত ভট্টাচার্যের পরিবারেও তার স্ত্রী এবং মেয়ে আছে, তাদেরও কিন্তু লাইফটা যথেষ্ট রিস্কে ফেলেছিলেন। তাই এই জায়গাটাও কিন্তু আমাদের ভুললে চলবে না। এবং এই ছেলেটি যে ঘটনাটি ঘটিয়েছে, ওর বাবা ওই 28 তারিখ দুপুরবেলায় কুকুরগুলো ঘুরে বেড়াচ্ছে, দেখাচ্ছে, ভিডিও পাঠিয়েছে, তার মানে ওরা সুস্থ ছিল। এবার ঘটনাটা যখন ছেলেটা ঘটিয়েছে, ওর বাবা একেবারে 28 তারিখ পুরো দিন চলে গেল, 29 তারিখ ওর বাবা কিছু যায় না করে, ওর বাবা তো কোনো ফোন করেনি। একদম মারা যাওয়ার পরে, বডি শক্ত হয়ে যাওয়ার পরে ওর বাবাকে ওই ছেলেটি সকাল 6টার সময় ফোন করে জানিয়েছে। তাই সনাতন নস্করের বিরুদ্ধেও আমাদের অভিযোগ আছে, সেই অভিযোগও আমরা আজকে এখানে জমা দিলাম। এবং অবশ্যই থানাকে আমরা রিকোয়েস্ট করলাম যে যদি উনি তো বড়, ওনার এগেনস্টেও যদি একটা কিছু করে, আমরা চাইছি পোস্টমর্টেম হোক। ওর কবর দেওয়া হয়ে গেছে, সেখান থেকে তুলেই পোস্টমর্টেম করানো হোক। যেহেতু অলরেডি একটা কেস স্টার্ট হয়েছে জাস্টিস জুভেনাইল বোর্ডের আন্ডারে, তা আমরা চেষ্টা করব ওখানে একটু পার্সু করতে, যে এই কেসটাকে যেন হিনিয়াস ক্রাইম হিসাবেই ধরা হয়। কারণ আমাদের কুকুর বেড়ালের আইন আপনারা জানেন, কোথাও কিন্তু এভাবে কোথাও বলা নেই যে কোন কোন ক্রাইম হিনিয়াস হিসাবে গণ্য হবে। সেই জায়গায় আমরা যদি এই কেসটা নিয়ে পার্সু করে কুকুর বিড়ালের ওপরেও যদি কোনো এরকম ধরনের মানে 18 বছরের নিচে কেউ যদি কোনো অপরাধ করে, তাহলে সেটাকে জঘন্যতম অপরাধ হিসাবে চিহ্নিত করতে হবে। এরকম যদি কোনো রায় এই কেসের মাধ্যমে আনা যায়, তাহলে কিন্তু এটা একটা ল্যান্ডমার্ক জাজমেন্ট হয়ে থাকবে। আমাদের কিন্তু সেই চেষ্টাটাই থাকবে, এটা আমরা ছাড়বো না। কারণ এরকম একটা বিকৃত মানসিকতার ছেলে কিন্তু সুস্থ সমাজে ঘুরে বেড়াতে পারে না। কারণ ওর কিন্তু আরও অনেক রেকর্ড আছে বলে আমাদের মনে হচ্ছে। ওর বাড়ির থানা মগরাহাট, চেষ্টা করবো আমরা ওখান থেকে ওর আরো কোনো পাস হিস্ট্রি আছে কিনা বের করার। ও কিন্তু মানুষের জন্য বিপজ্জনক, শুধুমাত্র কুকুর বেড়ালের জন্যই নয়। কারণ যার একটা এরকম একটা পাককে ও গলা টিপে মারুক, মাথায় বাড়ি মেরে মারুক, বা তাই আমরা চাই না এরকম ধরনের একজন অপরাধী, যতই তার বয়সটা শুধুমাত্র একটা বছর কম বলে সে পার পেয়ে যাবে, সে সমাজে খোলা ঘুরে বেড়াবে, এটা হতে পারে না। ও সংশোধন হোক, ওকে যদি মনে করে রিহাবে রাখা হবে রিহাবে রাখা হোক, কিন্তু ও সুস্থ সমাজে ঘুরে বেড়াতে পারবে না, ও বিপজ্জনক। এবং ওর বাবা তো পানিশমেন্ট ডিজার্ভ করে। ওর বাবা হচ্ছে সাপ্রেশন অফ ফ্যাক্ট, মানে তথ্য গোপন করেছেন, এবং ওর বাবা ব্রিচ অফ ট্রাস্ট, বিশ্বাস ভঙ্গ করেছেন সুমিত ভট্টাচার্য। বিশ্বাস করে ঘরে ঢুকেছিল। আজকে ওনার মেয়ের সঙ্গে যদি কিছু হয়ে যেত তাহলে কি হতো? ওনার ছেলেকে যদি উনি নিজের দায়িত্বে ওখানে রাখেন, তাহলে সেই দায়িত্ব তো ওনার উপরেও বর্তায়, অবভিয়াসলি ওনার উপর। আর উনি কিন্তু সুমিত ভট্টাচার্যের সঙ্গে ছেলের পরিচয়টা উনিই করিয়েছেন। অতএব উনি জেনে বুঝে ওনার ছেলেকে কেন একটা ফ্যামিলির সঙ্গে এরকম ইন্ট্রোডিউস করালেন, এবং তখনই উনি তো বলতে পারতেন যে না, ও কিন্তু এরম এরম ব্যাপার না, ওকে দেওয়া যাবে না, ওর উপর ভরসা করো না, ও থাকবে না বাড়িতে বা কিছু। উনি নিজে দায়িত্ব নিয়েছেন, নিয়ে ওনার ছেলেকেও ঢুকিয়ে দিয়েছেন। তাই আমরা চাই এই ঘটনার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হোক, এবং যে শাস্তির পরে বিড়াল কুকুরের উপর অত্যাচার করার আগে মানুষ যেন 10 বার ভাবে, এবং ওদের উপরেও জঘন্যতম অপরাধ হলে তার জন্য যেন আমাদের আইন তাদের পাশে থাকবে, মানে আমাদের কুকুর বিড়ালের পাশে থাকবে। যারা কথা বলতে পারে না, যারা নিজেদের বিচার চাইতে পারে না, ওরকম একটা ছোট্ট বাচ্চা নিরীহ যে কথা বলতে পারে না, কিছুক্ষণ আগেও যে ঘুরে বেরিয়েছিল, তার মৃত্যু আমরা মেনে নেব না। আমি সমস্ত পশুপ্রেমীদের আহ্বান জানাবো, আপনারা সবাই একজোট হন। ওকে, থ্যাংক ইউ। তাহলে আপনারা দেখলেন যে কি ঘৃণ্য একটা কাজ ঘটেছে, এবং যে অপ্রাপ্ত বয়স্ক ছেলেটি এই ঘটনা ঘটিয়েছে তাকে তো আইনের আওতায় আনতে হবেই, এটা মাস্ট। কারণ আমরা অভয়াকাণ্ডই দেখেছি যে সব থেকে যে ছোট বয়সী অপরাধী ছিল, সেও কিন্তু এরকমই অপ্রাপ্ত বয়স্ক ছিল, 18 বছরের নিচে ছিল। কিন্তু কোর্টেরই একটা রায় সেখানে বেরিয়েছিল যে এরকম কোনো ঘটনা ঘটলে সেই অপ্রাপ্ত বয়স্ককে কিন্তু অপ্রাপ্ত বয়স্ক হিসেবে ধরা যাবে না, কারণ তার কাজটাই প্রাপ্তবয়স্কদের মতন হয়েছে, এবং তার চিন্তা ভাবনা সে ভেতর থেকে কিন্তু প্রাপ্তবয়স্কতা সে পেয়ে গিয়েছে। সেই কারণে তাকে অপ্রাপ্ত বয়স্ক হিসেবে তার বিচার করা উচিত নয়, এটা কিন্তু মহামান্য কোর্টই বলে দিয়েছেন। মহামান্য সুপ্রিম কোর্টেরই এটা ভার্ডিক্ট ছিল। এনিওয়েজ, আরও একটা যে পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ব্যক্তি, এই যে ছেলেটির বাবা, তার দায়িত্বে কিন্তু এই ভদ্রলোক যিনি এই বাচ্চাগুলোকে তার দায়িত্বে দিয়ে গিয়েছেন, সে কিন্তু ছিল তার বাবা। সেই ভদ্রলোক যার দায়িত্বে দিয়ে গিয়েছিলেন, সে কিন্তু তার ছেলেকে এর মধ্যে ইনভলভ করেছে। সুতরাং তার বাবাকেও কিন্তু, সেই ভদ্রলোককেও কিন্তু ছেড়ে দেওয়া যায় না, আদৌ যদি তাকে ভদ্রলোক বলা যায়। তো
সব কিছু নিয়ে কিন্তু আমাদের এগোতে হবে। আর একটা জিনিস আমি আপনাদের একটু পয়েন্ট আউট করে দিতে চাইবো যে আপনারা যারা পোষ্য অভিভাবক, আমরা যারা পোষ্য অভিভাবক, তাদের কিন্তু একটা ভীষণ বড় দায়িত্ব। দেখুন, আমাদের মানুষ বাচ্চা হলে কি আমরা অন্য কারোর দায়িত্বে এভাবে দিয়ে চলে যেতে পারতাম না। তাহলে কেন এই অবলা বাচ্চাগুলোর ক্ষেত্রে আমরা সেটা করব? এই যে এত ক্রেশ, এই যে এত শেল্টার আমরা রাখবো না। আমরা কোনো কারুর দায়িত্বে আমরা তাদের ছেড়ে যাব না, কারণ তারা আমাদের কাছে সব থেকে বেশি প্রেশাস। এটা হওয়া উচিত, কারণ তারা সম্পূর্ণ আমাদের ওপর নির্ভর করে। তাদের জীবনের যা কিছু সিদ্ধান্ত, যা কিছু ডিসিশন, সেগুলো কিন্তু আমরা নিই। তাই জন্য আমাদেরও ঠিক ততটাই সংবেদনশীল হতে হবে, ততটাই আমাদের গুরুত্বপূর্ণ দিয়ে তাদের কথা ভাবতে হবে, গুরুত্ব দিয়ে তাদের কথা আমাদের ভাবতে হবে। এই কারণে আমরা কিন্তু যদি কোথাও যাই বা যেতে হয়, তাহলে ওদেরকে নিয়ে আমাদের যেতে হবে। আর যদি না পারি নিয়ে যেতে, আমাদের যাওয়া ক্যান্সেল করে দিতে হবে। এই স্যাক্রিফাইস যেমন মানুষের বাচ্চার জন্য করে, ঠিক এই বাচ্চাগুলো, এই অবলা বাচ্চাগুলোর জন্যও কিন্তু মানুষ হিসেবে, সর্বশক্তিমান জীব হিসেবে, আমাদের এই পৃথিবীর বুকে সব থেকে বুদ্ধিমান জীব হিসেবে আমাদের এই কর্তব্যটা কিন্তু অবশ্যই বর্তায়। এটা এড়িয়ে যাওয়া যাবে না, গেলে চলবে না। এই বার্তার সঙ্গেই আজকের ভিডিও এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই চেষ্টা করবেন আপনাদের আশেপাশে সমস্ত অবলা বাচ্চাদের ভালো রাখার, যতটা ভালো রাখা যায় চেষ্টা করুন। আর কখনো চুপ থাকবেন না। যদি আপনার চোখের সামনে কোনো অবলার ওপর অত্যাচার হয়, প্লিজ চুপ থাকবেন না, প্রতিবাদে সোচ্চার হন, বিকজ ইয়োর সাইলেন্স ক্যান কিল দেম। ঠিক আছে, ভালো থাকবেন, আর অবশ্যই দেখা হচ্ছে সামনের ভিডিওতে। সঙ্গে থাকুন SOS ওয়াচডগের।